আহ! আমার অনেক ব্যথা লাগছে। ছেড়ে দাও মা। তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। আপু তো রুমেই ছিল। তুমি ডাকতে বলছো? এসে দেখি আপু নেই। আমি সত্যি কিছু জানি না। রাইসার চিৎকারে নাবিলা তেতে উঠলেন। এই কুলক্ষণা মেয়ে যে বাড়িতে থাকবে সর্বনাশ হয়ে যাবে সেই বাড়ি। ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েটা কোথায় গেল? রাইসা ঘুরে বাবার দিকে চাইলো একটুখানি ভরসার জন্য। বিশ্বাস করো আব্বু, আমি সত্যিই জানি না আপু কোথায় গিয়েছে। তাশফিক শিকদার যেন কথাটির কোনো গুরুত্বই দিলেন না। মেজাজ চড়ে গিয়েছে তার। এত এত আত্মীয় স্বজনের কাছে তার মাথা হেট করে দিল সানজিদা। এখন এই মুখ নিয়ে কি করে তাদের সামনে গিয়ে দাঁড়াবেন? বড় শখ করে একটা ধনী পাত্র পেয়েছিলেন, মেয়ে বলছিল না। দুশ্চিন্তার ছাপ আর মান ইজ্জত সব একসাথে জেঁকে বসেছে। এখন কি করবে তুমি? এত মানুষের মাঝে আমাদের মান সম্মান কি হবে ভেবে দেখেছো? স্ত্রীর কথায় নিজেও আরো ভাবুক হলেন। কি করা যায়? অনেক ভাবনার পর নাবিলার মাথায় বুদ্ধি আসলো। এই জায়গায় যদি রাইসা বসে বিয়েটা করে, তবেই তাদের অপমান হবে না। রাইসাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার কপাল কেটে রক্ত বের হয়েছে। সেখানেই বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে মেয়েটা। সেই দিকে লক্ষ্য করেই নাবিলা কিছুক্ষণ চতুর বুদ্ধি খাটালেন। অতঃপর এগিয়ে গিয়ে বসলেন রাইসার সম্মুখে। তারপর কড়া গলায় হুংকার ছাড়লেন, এত ন্যাকা কান্না আমাদের সামনে দেখাবি না। অসহ্য লাগে। পারিস তো শুধু এই একটাই, যখন তখন চোখের পানি ফেলতে। তো চোখের পানিতে আমার সংসার ডুবে গেল। অভিশপ্ত মেয়ে কোথাকার। জন্মের পরেই মাকে খেয়েছিস, এবার আবার আমাদেরকে না খেয়ে হাল ছাড়বি না, তাই না? আর কত তোকে বয়ে বেড়াবো? তোকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। আমি কুলসুমকে পাঠিয়ে দিচ্ছি, চটপট রেডি হয়ে নিবি। আমাদের ঘাট থেকে এইবার নাম। কোনো রকম কোনো কথা যেন না ওঠে বিয়ে বাড়ি। সানজিদার জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকবি আর বিয়েটা করে নিবি। চমকে ওঠে রাইসা। বুকের ভেতর ধক করে উঠল। কি বলে তার মা? এটা কিভাবে সম্ভব? বোনের হবু বরকে কিভাবে বিয়ে করতে পারে? এটা তো অন্যায়। কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস পেল না। রাইসা যেন কিছু বলারই রইল না। পাথুরে মূর্তি বনে গেল। কোনো উত্তর বা মতামত তার দ্বারা যে দেওয়া সম্ভব নয়, সেটা তার পূর্ব পরিচিত। কোনো রকম ভনিতা ছাড়াই আবারও কাট কাট জবাব দিল নাবিলা বেগম। তোকে এই বিয়েটা করতেই হবে, বুঝতে পেরেছিস? এর অন্যথা যদি হয়, আমাকে তো তুই চিনিস, আমি কত দূর যেতে পারি তোর ধারণা আছে নিশ্চয়। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এরপর যেখানে খুশি চলে যাস আমার মুক্তি দিয়ে। রাইসা কিছুক্ষণ থেমে থাকলো। তার বলার মতো ভাষা নেই। হৃদস্পন্দন যেন থেমে গেছে। তবে কি ওরা রাইসার মতামতের জন্য অপেক্ষা করবে? করবে না। ওরা শুধু ওদের মতামত জানিয়েই দিল। একজন কাজিন তৎক্ষণাৎই এসে রাইসাকে সাজিয়ে দিল। রাইসা হ্যাঁ বা না বলার মতো শক্তি পেল না। পাবে কি করে? নিজের মা হলে তো বলতে পারতো। সৎ মা হয়েও যে এতদিন দেখে রেখেছে, এটাই তো অনেক। অল্প সময়ের মধ্যে যা পেয়েছে তাই সাজিয়েছে। নিঃশব্দে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে রাইসা। বুকের ভেতর কষ্টেরা দলা পাকিয়ে আসছে। তার যে কান্না করা বারণ। কান্নার গুরুত্ব দেওয়ার মতো কেউ থাকলে কান্না করার সার্থকতা থাকে। সেখানে ওরা তো আপন বলতে কেউ নেই। যার মা নেই, তার কাছে আবার কি? দুনিয়ার সমস্ত সুখ যদি পায়েও ঢেলে দেয়, তার মতো হতভাগী এই পৃথিবীতে একটাও নেই। চুপচাপ পুতুলের মতো বসে আছে, যেন একটা পাথরকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছে। আপন মনে ভাবছে, যদি নিজের মা বেঁচে থাকতো কি, তবে এইভাবে মেয়েকে একদিনের ব্যবধানে বিদায় করতে পারতো? এক বুক যন্ত্রণা নিয়ে কাজী যখন কবুল বলতে বলল, তখন যেন দুনিয়ায় আধার নেমে এলো। নরম হৃদয় বিষাদে ভরে উঠল। চোখ জোড়া ঠোঁট জোড়া কাঁপছে তীর তীর করে। কবুল বলার মতো শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে গলা কেউ চেপে ধরেছে, এমন একটা অনুভূতি। আশেপাশের সবাই বারবার কবুল বলতে বলছে, কিন্তু অসহায় রাইসার ওষ্ঠ জোড়ায় কেউ যেন সিলমোহর মেরে দিয়েছে। এইদিকে কবুল না বলায় বিয়ে বাড়ির সবার মধ্যে শোরগোল সৃষ্টি হলো। নাবিলা চারিদিকে এর পরিবেশ বুঝে রাইসার কানে কানে বলল, দেখ,
আজকে যদি তোর জন্য আমাদের অপমান হয়, আমি তোকে একেবারে মেরেই ফেলবো। আমাদের ঘাট থেকে যাওয়ার একটা সুযোগ পেয়েও যাচ্ছিস না কেন? ধনী দেখেই তো বিয়ে হচ্ছে। খাবি, ঘুরবি, আরাম করবি। আমাদের পিছু ছেড়ে দে না। আর কত জ্বালাবি আমাদের? নাবিলা বেগমের কথায় যেন বুকটা ভরে উঠল অশ্রুতে। তাদের এতই অসুবিধা হচ্ছে তাকে নিয়ে। ঘোমটার আড়ালেই এক হাতে অশ্রু মুছিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কথাটি শোনা মাত্রই কাজী সহ সকলেই বলে উঠল, আলহামদুলিল্লাহ। কালো শার্ট প্যান্ট পরে ফরমাল ড্রেসে বসে আছে একটা সোফায় বর। অথচ বরের কোনো সাজ তার মধ্যে নেই, চেহারায় কোনো চমক নেই, আছে একরাশ রাগ। এত মানুষের মাঝে যা প্রকাশ করতে চেয়েও সে পারল না। কারণটা অবশ্য তার মমতাময়ী মা। শুধুমাত্র মায়ের কথায় বিয়ে করেই চলে যাবে এই বিয়ের আসর ছেড়ে। এদিকে ছেলের কাছে গিয়ে বিয়ে পড়াতে লাগলেন কাজী। যতটা সময় মেয়ে নিয়েছে কবুল বলার জন্য, তার চেয়েও বহুগুণ সময় নিল ছেলে। তার কপালের বিরক্তির ছাপ। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। আত্মীয় স্বজন সকলে মিষ্টি মুখের পর্ব চলল। ছেলের কাজিন এসে মেয়েটার ঘোমটা সরিয়ে চন্দ্রবিন্দুর ন্যায় তাকিয়ে রইল। চিৎকার করে উঠল, এটা তো সেই মেয়ে নয় যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এটা অন্য কেউ। মুহূর্তেই স্তব্ধ বিয়ে বাড়ি শ্মশানের মতো হলো। ক্ষণিক বাদে মেহেরিমা এসে বলেন, কি বলছিস তুই? সেই মেয়ে নয় মানে? ঠিকই বলছি আন্টি, এটা সেই মেয়ে নয়। এনারা আমাদের মিথ্যা কথা বলেছেন। তাসফিক শিকদারের মুখোমুখি দাঁড়িয়ে মেহেরিমা নওয়ান চোখে ভয়াবহ অবিশ্বাস রেখে বলেন, কি শুনছে, এসব কি সত্যি? তাসফিক শিকদারের মুখ কথা নেই, তার নীরবতাই বলে দিচ্ছে এই সব সত্যি। আপনি এভাবে আমাদেরকে ঠকালেন কেন? আমাদের একটা মান সম্মান আছে, সবকিছু শেষ হয়ে গেল। আপনাদের মেয়েকে বিয়ে দিবেন বলে অন্য একজনকে বসিয়ে দিলেন বইয়ের জায়গায়। ঠকবাজ কোথাকার! আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। দেখুন, আমাদেরকে বিশ্বাস করুন, আমরা এটা করতে চাইনি, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল না। নাবিলা বেগমের কথায় আরো তেতে উঠলেন মেহেরিমা নাওয়ান। আপনাদের উপায় আপনাদের কাছেই রাখুন। আমাদের এত বড় সর্বনাশ কেন করলেন, এর জবাব দিন। তাসফিক শিকদার বলেন, দেখুন বেআইন, আমার মেয়েটা একটা চিঠি রেখে পালিয়ে গেছে। আমরা জানতাম না আমাদের মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা কখনোই করতাম না। আর এটাও আমার আরেক মেয়ে, দয়া করে ভুল বুঝবেন না। আর এই বিষয়ে আমি বেআইয়ের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি, যাতে আপনাদের বা আমাদের কারোরই অসম্মান না হয়। কিন্তু এতে লাভ হলো কি? মান সম্মান তো চলেই গেল। ঘুরে নিজের স্বামীর দিকে তাকিয়ে ফের বলেন, তুমিও এসব জানতে? স্ত্রীর কথায় মাহতাব নওয়ান হকচকিয়ে গেলেন। দেখো, আমিও পরেই জেনেছি, আর ততক্ষণে করার কিছুই ছিল না। বিয়ে বাড়ির মানুষজনের সামনে কিভাবে কি করতাম তোমাকেও বলতে চেয়েছি। মনে করে দেখো, তোমাকে কতবার ডেকেছি, তুমি ব্যস্ত ছিলে তাই আসলে না। এখন আমার আর কি করার? তাই বলে পুরো কথা বলার আগেই থামিয়ে দিলেন। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখানে কারোর হাত নেই, সব উপরওয়ালারই ইচ্ছা। তুমিও মেনে নাও, আমাদের ছেলের কপালে এই মেয়েই ছিল, তাই এমনটা হয়েছে। নাবিলা বেগম সুর টেনে বলেন, দেখুন বেআইন, আমাদের এই মেয়ে ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে। রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ পারে। এক কথায় সর্বগুণী মেয়ে। মায়ের মুখে এমন কথা শুনে রাইসা সহসা হাসল। এই হাসি যেন তাচ্ছিল্যের হাসি। যেই মেয়েকে সারা দিন রাত খুঁটিয়ে একটু ভালো করে কথা পর্যন্ত বলতো না, অথচ সেখানে মানুষের সামনে নিজের মাথা বাঁচাতে কত শত প্রশংসার পঞ্চমুখ। এদিকে যখন তেজ জানতে পারলো তার সাথে বিয়ে তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে, অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে, তার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তেজের। রেগে মেগে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে। মার্জিয়া অনেক ডেকেও ভাইকে থামাতে পারেনি। এদিকে বিয়ে বাড়ির হৈ হৈ রই রই ব্যাপার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করছে, এক মেয়ে পালিয়েছে নাগরের সাথে।
আরেক মেয়েকে বিয়ে দিল ঠকিয়ে। সেই মেয়ের চেহারাও পর্যন্ত না দেখে বর অর্ধেক রাস্তা থেকে পালিয়ে গিয়েছে। এদের বাড়ির নাটক দেখে আমাদের গ্রাম নষ্ট হয়ে গেল। কি ছেলে মেয়ে মানুষ করে এরা! আসলেই তো, ওরা সত্যি বলছে। সদ্য বিয়ে করা বউকে রেখে রেখে গেলে যে কেউ এই কথাই বলবে। অনেকেই তো এও বলছে, বেচারির পোড়া কপাল, বাবার বাড়িও সুখ পেল না, এদিকে স্বামীও ছেড়ে চলে গেল। মনে হয় না আর সংসার জীবনেও সুখ লাভ করবে। মা না থাকলে যা হয় আর কি। কথাগুলো ঘোমটার আড়ালে শুনে নিঃশব্দে চোখের পানি ফেলছে রাইসা। আজ তার আপন মায়ের কথা বড্ড মনে পড়ছে। খুব বলতে ইচ্ছে করছে, মা, তুমি আমাকে একা কেন রেখে গেলে? সঙ্গে করে কেন নিয়ে নিলে না? তার কথা কি আর শুনতে পারবে তার মা? একা একাই অঝোর ধারায় অশ্রু ঝরালো। এত এত মানুষ চারিদিকে, অথচ এই মেয়েটার কষ্ট বোঝার জন্য একটা মানুষও নেই। তার বুকের ভেতর উথাল পাথালের শব্দ, আর তার কারোর কান পর্যন্ত পৌঁছালো না। এ বড় কঠিন সুর। সব আত্মীয় স্বজন চলে গেছে। এসব কাহিনীর পর আর কেই বা থাকতে চায়? মাহতাব নওয়ান যখন জানতে পারল তার ছেলের আগেই বেরিয়ে গেছে, তখন তিনি হতাশ হলেন। বিয়ে যখন হয়েই গেছে, এখানে আর কি করার? মেয়েকে তো রেখে যাওয়া যায় না। সে এখন তার ঘরের ইজ্জত। বিদায় বেলায় বাবার কাছে গিয়ে কাঁদল রাইসা, কিন্তু তার বাবা শুধু চেয়ে দেখল, মাথায় হাতটাও পর্যন্ত রাখলো না, যেন বিদায় করে দিতে পারলেই বাঁচে। নাবিলা বেগম রাইসাকে ধরে মিথ্যে মিথ্যে কান্না করলো, অথচ তার চক্ষুপট জুড়ে এক ফোঁটাও অশ্রু নেই। সুখে থাকিস মা, তোর খুব ভালো হোক। শ্বশুর বাড়ির সবার সাথে সবসময় ভালো ব্যবহার করিস। জবাবে রাইসা শুধু মাথা নাড়ালো। মা, আমি একটু রুমে যাব। এই সারাটা দিন মেয়েটা এই একটা কথাই বলল। মেকি হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, যা। শেষবারের মতো নিজের রুমটা দেখে আয়। এখানে আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে? সম্মতি পেয়ে রাইসা দ্রুত গতিতে ছুটল নিজের জন্য বরাদ্দকৃত সেই চিলে কোঠার ঘরে। আগের যুগের মতো বেঁধে রাখা একটা পুঁটলি বের করে সেখান থেকে একটা ছোট্ট ছবি বের করলো। অকপটেই চক্ষু ভেসে এলো, জানো আম্মু, তোমার এই একখান ছবি ছাড়া আমার কাছে কিছুই নেই। তোমাকে ভীষণ মনে পড়ে আমার। তুমি আমার সাথে বেইমানিটা না করলেও পারতে। আমি কি খুব বোঝা ছিলাম তোমার কাছেও, যে জন্য তুমি সাথে নিলে না? আমার আমার কেন পৃথিবীতে আসতে হলো, যেখানে ভালোবাসা নামক অনুভূতি আমার জন্য নেই, আর না একটুখানি সহানুভূতি? ছবিটাই তার জন্মদাত্রী মা রোহিণী শিকদার। চেহারায় হাস্যোজ্জ্বল, যেন চাঁদের আলোর মতোই ঝলমল করছে। কেউ বুঝবে না যে ছবির মানুষটা আর বেঁচে নেই। চোখ মুছে নিল। আরেক বাড়িতে আরেক যুদ্ধ তাকে নামতে হবে। যেভাবে শিকদার বাড়ির চাকরানি ছিল, পার্থক্য একটাই, এখন থেকে স্বামীর সেবা আর শ্বশুর বাড়ির কাজের লোক। উঠে বাইরে আসতেই মার্জিয়া রাইসার হাতটা ধরে বলে, চলো ভাবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হঠাৎ ভাবি ডাক শুনে যেন গায়ে অদ্ভুত কাঁটা দিল। হে কেমন ডাক! এত সুন্দর মিষ্টি করে ডাকলো। এর আগে কেউ উচ্চ স্বর ব্যতীত কোমল গলায় নামটাও উচ্চারণ করতো না। সেখানে মার্জিয়ার ভাবি ডাক যেন কোথাও প্রশান্তির হাওয়া বইয়ে দিল। গাড়িতে উঠে জানালা দিয়ে একবার চাইলো সেই শিকদার কুটিরের দিকে, যেখানে তার শৈশব কেটে কৈশোরের জীবনে পদার্পণ করেছিল। এত এত স্মৃতি যেন একটা দিনেই তার জীবনে অভিশপ্ত করে দিল। এই তো, সকালেও বেশ খুশি ছিল বোনের বিয়ে হবে ভেবে, কিন্তু সময়ই ফেরে যাকে দুলাভাই ডাকার কথা, সেই এখন তার স্বামী। সময় মানুষকে কত কিছুই চিনতে জানতে সাহায্য করে। একরাশ অভিমান ফেলে চলে যাচ্ছে। গাড়ির পেছনে বসে মার্জিয়া, আতিয়া আর রাইসা। এখনো ঘোমটা টেনে বসা রাইসার মুখ কেউই দেখেনি। সানজিদাকে যখন দেখতে এসেছিল তখন রাইসাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল, তাই তার সাথে কারোর সাক্ষাৎ হয়নি বা সম্মুখে দেখাও না। রাইসাকে দেখে যদি তার মেয়েকে ছেড়ে রাইসাকে পছন্দ করে, তাই এই কাজ করেছিল নাবিলা বেগম।
যদি এমন সোনার হরিণ হাত থেকে ফসকে বেরিয়ে যায়। কিন্তু সেই ভয়ই সত্যি হলো। আর যাকে লুকিয়ে রেখেছিল তাকেই নিজে মুখে বিয়ের তাগাদা দিতে হয়েছে। সাই সাই করে গাড়ি চলছে রাস্তা দিয়ে। রাইসা আগে কখনো এমন বড় গাড়িতে ওঠেনি। শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতো এত দূর পর্যন্তই। জানালার দিকে তাকালো। ঘোমটার বাইরে থেকে তাকে দেখা না গেলেও ঘোমটার ভেতর থেকে রাইসা ঠিকই সবকিছু দেখতে পারছে। পরিষ্কার না হলেও আবছা দেখা যাচ্ছে। একের পর এক গাছপালা, দোকানপাট, বড় বড় বিল্ডিং, সবকিছু ছাড়িয়ে শহরের রাস্তায় উঠে পড়েছে গাড়ি। হিমেল বাতাস এসে যেন শরীর ছুঁয়ে দিল। শীতল বাতাসে শরীর শীতল হলেও মনকে শীতল করতে পারল না। সবেগে ঝরতে থাকা অশ্রু জল কোণঠায় নেমে এসেছে। আমার ছেলেটা কোথায় গেল কে জানে। এদের পরিবারের জন্য আমার ছেলেটার কিছু হলে আমি কাউকে ছেড়ে দেব না। গাড়ির ভেতরেই স্ত্রীর এমন কথা শুনে মাহতাব নওয়ান সংকুচিত হলেন। কি বলছো এসব? গাড়িতে মেয়েটা বসে আছে, সে এখন আমাদের ছেলের বউ। এত বড় সত্যি আমরা অস্বীকার করতে পারি না। আর তাছাড়া তুমি ওর সামনেই এমন কথা বলছো, মেয়েটার তো খারাপ লাগবে, তাই না? তুমি কি বলতে চাইছো? আমি কি মিথ্যা কিছু বলেছি? যারা মিথ্যা দিয়েই এত বড় সম্পর্ক তৈরি করলো, তুমি তাদের পক্ষই নিচ্ছ? দেখো, আমি কারোর পক্ষই নিচ্ছি না। তুমি শান্ত হও, বাড়িতে গিয়েও এই নিয়ে আলোচনা করা যাবে। পরবর্তীতে মেহেরিমা নওয়ানও আর কিছুই বলেনি। তার ছেলে নিয়েই যে টেনশনে আছে, আর বাড়তি কথা বলল না। গাড়ি এসে থামল নওয়ানকুঞ্জতে। চারতলা ভবনের একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি, যেখানে না দামি দামি আসবাবপত্র বলে দেয় তাদের বংশ ও অর্থবিত্ত কি। রাইসা যেন স্বপ্নে ঘুরতে এসেছে। এক এক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মেহেরিমা নওয়ান মেয়েকে বলল, তুমি এই মেয়েকে ওপরে তোমার পাশের রুমে নিয়ে যাও। তারপর দেখো তার কি কি প্রয়োজন। রাত প্রায় তখন 1টা বেজে গেছে। এই সময় আর কেউ খাবার খেতে আসলো না। অবশ্য খাবার খাওয়ার মতো পরিস্থিতিও তাদের মধ্যে এখন নেই। তোমার বোকামির জন্য আজ আমার ছেলেটা বিয়ে বাড়ি থেকেই চলে গেছে। এখন কোথায় আছে আমি কেমন করে জানবো? তুমি অযথাই টেনশন করছো। ফোন দিয়ে দেখছি কোথায় আছে। আমি এতক্ষণে ফোন দেইনি মনে করেছো? আমার ছেলে ফোনটা বন্ধ করে রেখেছে। আমি তোমাদের বাপ ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার দিকে কেউ নজরও দেয় না। যে যার মতো সিদ্ধান্ত নেয়, যে যার মতো বাড়ি ছাড়ে। আর আমি আমি এত কিছু নিতে পারছি না। টেনশন করো না, তোমার ছেলে চলে আসবে। দেখো কোনো বন্ধুর ফ্ল্যাটে উঠেছে। স্বামীর কথাতেও কপালের ভাঁজ সরল না মেহেরিমা নওয়ানের। তার দুশ্চিন্তার নেই শেষ। এত রাতে ছেলেটা কোথায় গেল এই নিয়ে ভাবছেন। এদিকে রাইসাকে পাশের রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল মার্জিয়া। এরপর এসে ডাকলো, ভাবি দরজা খুলুন, কিছু খাবেন না? ওপাশ থেকে উত্তর আসলো ছোট করে, আমার খিদে পায়নি। মার্জিয়া আর কথা বাড়ালো না। সারাদিন যা দখল গেছে, এখন রেস্ট নেওয়া ভালো। রাইসা বারান্দায় গেল। চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক। সে এক বিন্দু আলো এসে এই বারান্দায়ও পড়েছে। ব্যাগ থেকে কাপড় বের করে একটা সুতির থ্রি-পিস পরে নিল। এখানে ঘরে আসবাবপত্রের নেই অভাব। যেন জায়গার অভাব পড়েছে, কিন্তু আসবাবপত্রের নয়। দামি দামি জিনিস দেখে রাইসা হতবাক হলো। অথচ ভাবলো এসব তার বোনের অধিকার ছিল। এত সুখের সংসার ছেড়ে কোথায় গেলে আপু? কোনো উত্তর আসলো না। আনমনেই ভেবে চলেছে দিনের কথা। একটা চিঠি রেখে গিয়েছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল, শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগে থেকেই এই বিয়েটা করতে চাইনি। তোমরা জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছ। কিন্তু আমি একজনকে ভালোবাসি। আর তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তাই আমি বাধ্য হয়েই পালিয়েছি। বেশি কিছু লেখার সময়ও আমার হাতে নেই। আর আমার খোঁজ করো না, এতে কোনো লাভ হবে না। ইতি তোমাদের সানজিদা। কত অনায়াসে কথাগুলো চিঠিতে লিখেছিল সানজিদা। অথচ যেখানে এক গ্লাস পানি খাওয়ার কথা বলতে গিয়েও
রাইসা গলা শুকিয়ে আসে জড়তায়। সবে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রাইসা। পড়ালেখা বলতে গেলে কিছুটা সানজিদার জোরেই হয়েছে। বাবা-মা তো তাকে পড়াবেই না। বাবা সবসময় মনে করে রাইসার জন্যই তার মা মারা গেছে। সেই থেকে বাবা মুখ ঘুরিয়ে নিয়েছে রাইসার ওপর থেকে। ভালোবাসা নামক বস্তুটি তার আর পাওয়া হয়ে ওঠে না। অথচ সেই বাবাই নতুন মায়ের আগের পক্ষের সন্তান সানজিদাকে আপন বাবার মতোই ভালোবাসে। এইসব দেখে কষ্টে বুকটা ফেটে যায় রাইসার। দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে তাকায়। এই ঘরে কি আমি একাই থাকবো? প্রচণ্ড মাথাচাড়া দিতেই দরজাটা খুলে বেরিয়ে গেল। চারপাশে অন্ধকার। কার রুমে গিয়ে ডাকবে এটাও ভেবে পাচ্ছে না। স্পষ্টভাষী হলে যা হয় আর কি। অশান্ত চিত্তে কাউকে ডাকতে না পেরে গিয়ে শুয়ে পড়ল। এদিকে ফোন করেই যাচ্ছে রেল স্টেশনে দাঁড়িয়ে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের কোনো দেখা মিলল না। চারপাশ রাতের নিস্তব্ধতায় ছেয়ে পড়েছে। বেঞ্চিতে বসে চোখ মুখ ঢেকে আছে। মনে মনে আর্তনাদ করছে একটাই, তাহলে কি ও আমাকে ঠকালো? মিথ্যা ভালোবাসার নাটক দেখিয়ে আমার জীবনটা এলোমেলো করে দিল। যার জন্য এত দূর আসলাম সেই ফাঁকি দিয়ে পালালো। আমি এখন কোন মুখ নিয়ে বাড়িতে যাব? আমাকে কেন ঠকালে? আমি আর নিতে পারছি না। আমি এই মুখ নিয়ে বাড়িতে ফিরে যাব কি করে? আমি এই মুখ নিয়ে না, না, এতক্ষণ সব জানাজানি হয়ে অনেকটা অসম্মানিত হয়েছে সবাই। তবুও আমি পরোয়া না করে তোমার জন্য ছুটে আসলাম, আর তুমি কিনা আমাকে নিতে আসলে না। আমি এখন এই অচেনা শহরে কোথায় খুঁজবো তোমাকে? কোথায়ই বা যাব? যাওয়ারও তো কোনো জায়গা যে রাখলে না তুমি। অষ্টাদশীর বুকের ভেতর কেঁপে চলেছে অজানা ভয়। একটা মেয়ে, তার উপরে রাত। এখানে হাজারো বখাটে ছেলেদের আড্ডা, মদের আসর। আকাশ কুসুম কল্পনার মাঝেই কারোর পদধূলি পড়ল সানজিদার সামনে। একবার জুতোর দিকে নজর দিয়ে ওপরের দিকে তাকালো লোকটিকে দেখার প্রয়াস। লোকটির ওপর নজর পড়তেই আতঙ্কিত ঘাবড়ে গেল সানজিদা। রাতের আকাশ যেন নীরব কিছু কথা বলে, যেই কথা দিনের আলোয় হারিয়ে যায়। তাই রাতের অন্ধকারে উদীয়মান সূর্যর ন্যায় চোখের সামনে বইয়ের পাতার মতো মেলে ধরে। মনের ভেতরে জমে যাওয়া কথাগুলি সুর হয়ে কানে বাজতে থাকে। এই রাত সবার জীবনে অন্ধকার ডেকে আনলেও যারা দিনের আলোতে কুঁকড়ে থাকে, তারা যেন এই অন্ধকারেই দীপ্তি হয়ে জ্বলে ওঠে। এটাই তাদের শক্তি। তবে এদের শক্তি কারোর সামনে তুলে ধরার জন্য নয়, বরং নিজেকে আরো শক্ত করে মানুষের কথার হুকুম পালন করার জন্য। কি কপাল আমার আম্মু! দেখো, আজ আমারও বিয়ে হলো। তবে সেটাকে ঠিক বিয়ে বলে, নাকি বাড়ি থেকে কুকুর বিদেয় করা বলে জানা নেই আমার। আমার অনেক ইচ্ছে ছিল সবার যেভাবে বিয়ে হয় আমারও সেভাবেই হবে। আমার কপালে কোনো সুখ লেখা ছিল না হয়তো। কাঁদতে কাঁদতেই শুয়ে পড়ল। অন্ধকার রুমে শুধু হাহাকার আর দীর্ঘশ্বাসে ভরা হৃদয় যেন মুষড়ে উঠল। এখন কাঁদলে কেউ দেখতে পাবে না, কেউ এর কারণও জানতে চাইবে না। থাকার জন্য এত বড় একটা রুম দিয়েছে, এটা কল্পনারও বাইরে ছিল। সে যাই হোক, জীবন তো আর থেমে থাকে না। দেখা যাক ভবিষ্যৎ কি হয়। ভোরে হঠাৎই ঘুম ভেঙে যায় রাইসার। জানালার ফাঁক গলে ঢুকে পড়া ফিকে আলোটা চোখে লাগে প্রথমে। রাইসা কিছুক্ষণ চুপ হয়ে শুয়ে থাকে। বুকের ভেতরে একটা অজানা অস্থিরতা, আবার সেই সাথে ভোরের শান্ত পরিবেশে এক ধরনের নীরব প্রশান্তিও। চারপাশের এই নিস্তব্ধ ঘর, ধীরে ধীরে জেগে ওঠা ভোর, সব মিলিয়ে তার মনে হয় দিনের শুরু। রাইসা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলো। রুমের এক কোণে বিছানা ছিল, সেটা ফ্লোরে পাতিয়ে নামাজ পড়ে নিল। কারোর প্রতি তার কোনো অভিযোগ নেই, থাকবেই বা কি করে? বেঁচে আছে, এর চেয়ে বড় বিষয় কোনো এতিমের থাকতে পারে? অন্ধকার কাটিয়ে ফর্সা হতেই রাইসা ঘর থেকে বের হয়ে গেল। যদি নিচে থাকে, প্রয়োজন হয়, কিছু করতে হয়, সিঁড়ি বেয়ে
পিঁপড়ের মতো পিলপিলিয়ে হেঁটে চলল। মেহেরিমা নওয়ান সবে চাল ধুয়ে চুলায় বসিয়ে গ্যাসটা অন করেছে। রান্নাঘর থেকে সিঁড়ির দিকে নজর এলো একটি মেয়ের, যার চলার ধরন বলে দেয় এত নরম মেয়ে। সফেদ নীল একটা থ্রি পিস যেন পরেছে। কারুকাজ খুব কম হলেও শরীরে ফুটে উঠেছে ১০০-তে ১০০। এমন মেয়ের রূপ দেখে মেহরিমা নওয়ান কিছুক্ষণ কল্পনার জগতে বসতি বানিয়েছেন। হঠাৎ রাইসার কাঁপা কাঁপা মিন মিন গলার স্বরে সেই স্বপ্নের বসতি সমুদ্রের জোয়ারে এসে ভেঙে দিল। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রাইসা আলতো করে বলল, জি, আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি। নত মস্তকে কথাগুলো বলে ওড়নার আঁচলে দু হাত যুদ্ধের ন্যায় চালালো। মেহরিমা এইবার বাতির আলোর কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন রাইসাকে। মেয়েটা এতটা সুন্দর বলার বাইরে। অবশ্য অনেকেই আছে ধবধবে সুন্দর, কিন্তু ধবধবে সুন্দর হলেও যে চেহারা ভালো এমন নয়। কিন্তু এই মেয়ের চেহারা একদম আকর্ষণীয়, মায়াময়। পুরো চেহারায় সবাইকে সম্মোহন করার ক্ষমতা রাখে। মেহেরিমা যে ছেলের বউ পরিবর্তন হয়েছে, এতে তার বিন্দুমাত্র আক্ষেপ হলো না আর। যে পরিস্থিতিতে বিয়ে হলো, চেহারা দেখার সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না। অনিচ্ছায় নামও জিজ্ঞেস করা হয়নি, তাই আস্তে করেই শুধালো, তোমার নাম কি? রাইসা শিকদার ঋতু। এখনো মাথা নিচের দিকে করেই রেখেছে সে। মেহেরিমার বুকটা প্রশান্তিতে ভরে গেল। মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। ভাবতে ভাবতেই বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও, আমি কাজ করে নিচ্ছি। জি, আমি ফ্রেশ হয়েছি। তাহলে শাড়ি পরনি কেন? প্রথমে থমথমে খেতে খেতে বোকা বোকা চোখে তাকিয়ে বলল, আসলে আমি শাড়ি পরতে পারি না, বলেই আবারও মাথা নোয়ালো। মেহেরিমা মনে মনে ভাবলো শাড়ি পরতে পারে না বুঝলো, কিন্তু তার সামনে এমন মাথা নামিয়ে রাখার কি আছে। ঠিক আছে, আমি মার্জিয়াকে বলবো যেন তোমাকে শাড়ি পরায়। আসলে প্রতিবেশীরা দেখতে আসবে তো, তাই আজকের দিনটা একটু কষ্ট করো, কেমন? রাইসা ঠিকরে পড়ল মানুষটার কথা শুনে। কত নরম কণ্ঠ করে তাকে অনুরোধের ন্যায় কথাটা বলল, যেখানে ছোট থেকে ঝাড়ি খেয়ে খেয়ে এত বড় হয়েছে। উত্তরে রাইসা মাথা ঝাঁকিয়ে বলল, জি আন্টি। আন্টি ডাকাটা শুনে মেহেরিমার গোল গোল চোখ তুলে তাকালো। কি বললে তুমি? হঠাৎ করেই এমন জোরে জোরে কণ্ঠে হকচকিয়ে গেল। বুকের ভেতরে জেগে উঠল তার সৎ মায়ের আচরণ, যেখানে তাকে মা বলতে গেলেই কত রসিকতা আর হেয় হতে হয়, সেখানে ইচ্ছার বিরুদ্ধে একজনের পরিবর্তে আরেকজনের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। হয়তো আন্টি ডাকটা পছন্দ হয়নি, বা হবেই বা কি করে। ভয়ে ভয়ে মুখ ফুটে বলল, আসলে আমি বুঝতে পারছিলাম না আপনাকে কি বলে ডাকবো, তাই আন্টি বলেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি চাইলে আমি মালকিন বলে ডাকবো। মেহেরিমা স্তব্ধের ন্যায় আঁখি যুগল মেয়েটার পানে দিল। সামান্য একটা কথায় কিভাবে এতটা ঘাবড়ে ক্ষমা চাচ্ছে নিজেকে সামনে। তারপরে বলল, ক্ষমা করলাম, তবে এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। মাথা নাড়ালো রাইসা। জি মালকিন। মুহূর্তেই আবারও ঝরঝরে কণ্ঠে বলে, এই মেয়ে, আমি তোমাকে তুমি আমাকে আন্টি ডেকেছো বলে ক্ষমা করেছি, মালকিন ডাকার অনুমতি দেইনি। ভয়ে জুবুথুবু রাইসা মেহেরিমার জটিল কথাটা বোঝার সাধ্য হলো না। মার্জিয়া আমাকে আম্মু ডাকে, আজকের পর থেকে তুমিও ডাকবে। তুমি আমার বোনের মেয়ে নয় যে আন্টি ডাকবে আমাকে। তুমি আমার মেয়ের মতো, মনে থাকবে? বিস্ময়ে পায়ের পাতায় ফেলানো দৃষ্টি তুলে তাকালো সামনের মানুষটার দিকে। চোখের টলমল পানি যেন বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। বুকের ভেতরে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করলো। এই ভালো লাগার মনে অন্য রকম, যেখানে নাবিলা বেগমকে মা ডাকতে চাইতো সারা দিন কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে, সেখানে এই ভদ্র মহিলা অনায়াসে কি সুন্দর করে বাক্য ছুড়ল, মার্জিয়া আমাকে আম্মু ডাকে, আজকের পর থেকে তুমিও ডাকবে। তুমি আমার বোনের মেয়ে নও যে আন্টি ডাকবে। তুমি আমার মেয়ের মতো, মনে থাকবে? মার্জিয়ার এই কথাটুকুর শক্তি পেল আনন্দে। উৎফুল্ল হয়ে বলল, সত্যি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারবো?
মেহরিমা অবাক নয়নে দেখল রাইসাকে। সামান্য আম্মু বলার অনুমতি দিলে কেউ এতটা উৎফুল্ল হয়? আগে কাউকে দেখেনি। আগ বাড়িয়ে আর কিছু বলতে গেল না। এখন তার রান্না করতে হবে। আত্মীয় স্বজন কাউকে দাওয়াত করেনি বলতে গেলে করতে পারেনি। গ্রামে গিয়েছিল, বেড়াতে গিয়ে সেখানে প্রস্তাব রেখেছিল। মেয়েকে ও দেখেছে। যাই হোক, পছন্দ হয়েছে বলেই ছেলেকে বিয়ে দেওয়ার তাড়া দিয়ে এমন দুর্ঘটনা ঘটে গেল। তবে তিনি এখন এটাকে দুর্ঘটনা বলে মনে করেন। এটা তার নসিব এবং উত্তম নসিব। হ্যাঁ, তুমি এখন যাও। কাল থেকে না খাওয়া। নিশ্চয় অনেক খিদে পেয়েছে। ছেলেটার চিন্তায় আছি, কোথায় গেল কি জানি, তাই তোমার খোঁজ রাখতে পারিনি। এভাবে বলবেন না আম্মু, আমি কিছু মনে করিনি। আর আমিও আপনাকে সাহায্য করে দেই, দয়া করে না করবেন না। মেহরিমা মেহরিন বিপরীতে একটুও হাসল। কোথায় তার মেয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর এইদিকে কালকে বিয়ে হতেই আজই সাহায্য করার জন্য সকাল সকাল উঠে এসেছে। মেহরিমা বেগম ফোনের ওপর ফোন করছে, কিন্তু তার মহান ছেলে ফোন অফ করে রেখেছে। কাল থেকে তার কোনো খোঁজ নেই। দুশ্চিন্তায় জাহিদ আর ফাহিমকেও কল করেছিল, কিন্তু সবারই একই কেস। এটাই বুঝতে পারছে না তিনজনের ফোনই একসাথে কিভাবে অফ। বলতে বলতে মাহতাব নওয়ান এসে পিছু দাঁড়ালেন। গিয়ে দেখো, এটা তোমার ভদ্র সভ্য ছেলের কাজ। ওদের ফোন থেকে খোঁজ পাবে বলে ওই দুইটা ফোনও অফ করে রেখেছে। স্বামীর কথায় মেহেরিমা কিছুটা দুশ্চিন্তার দিকে তাকিয়ে গেল। প্রতিবেশীরা বউ দেখতে বাড়িতে আসবে, তখন যদি জানতে পারে ছেলে রাগ করে বউয়ের মুখ না দেখেই পালিয়েছে, তাহলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। বাড়িতে যাই চলুক না কেন, সমাজের বার বাইরে সামনে তুলে ধরার বিষয়টা মেহেরিমা মোটেও পছন্দ নয়। এদিকে যে ছেলেকে নাগাল পাওয়ার তার হাতের বাইরে। চিন্তা করো না, সে কতদিন পরে থাকুক, সে কতদিন পারে থাকুক না, যেখানে খুশি এমনি চলে আসবে। বাইরের হাওয়া ওর জন্য এখন উপকারী। হাঁপ ছেড়ে ফোনটা রেখে দিল ড্রেসিং টেবিলের কর্নারে। এই ছেলেটা এত জ্বালায় যে তার চিন্তায় মায়ের হাই প্রেশার হওয়ার দম। মার্জিয়াকে শাড়ি পরিয়ে দিতে বললে মায়ের কথায় রাইসার রুমে টোকা মারে। অমনি যে যত বড় ঝটকা খেয়েছিল, এখনো মনে হয় স্বপ্ন দেখছে বিশ্ব সুন্দরী এখন তার ভাবি। এটা ভাবতে গর্বে বুকটা ফুলে উঠল। নিজেকে সুন্দরী ভাবির একমাত্র ননদিনী ভাবতেই একরাশ ভালো লাগা ছড়িয়ে গেল অন্তরের গহীনে। মার্জিয়া দেখে কাচুমাচু করা রাইসা যেন দম বেরিয়ে গিয়েছিল। এসে থেকেই একটু একটু সাজিয়ে দিচ্ছে, আর রাইসার সৌন্দর্যের বর্ণনায় আকাশ পাতাল এক করে ফেলেছে। ভাবি, তুমি কি কোনোভাবে আমাকে দেখে অস্বস্তি ফিল করছো? রাইসা আমতা আমতা করে বলল, আপু, আমি তোমার অনেক ছোট, তুমি আমাকে নাম ধরেই ডাকো। সেটা তো হচ্ছে না। ছোট হয়েছে তো কি হয়েছে? তুমি জানো আমার ভাইয়া আমার থেকে গুণে গুণে 11 বছরের বড়। ভাইয়ার বউকে অবশ্য সম্মান দিতে হয়, আর আমিও তাই দেব। সম্ভবত আমাদের বয়স তেমন দীর্ঘ নয়, 2-3 বছরের ছোট বড়, আর এটা স্বাভাবিক, বুঝেছ? মার্জিয়া সব কথার মাঝে একটা কথাই কানে বাজলো। তুমি জানো আমার ভাইয়া আমার থেকে গুণে গুণে 11 বছরের বড়। রাইসা স্তব্ধ বিমূঢ়। তাহলে রাইসার চেয়ে 13 বছরের বড়? তাহলে তো তাহলে তো 29 চলে। এই সময় মানুষ কত বয়স্ক হয়ে যায়, ভাবতেই যেন কষ্টরা দলা পাকাচ্ছে। শেষে তার সৎ মা তাকে জোর করে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দিল। হঠাৎ করে মেহেরিমা নওয়ানের ব্যবহার মনে হতেই সব খারাপ লাগা শেষ হলো। এতেই এই তো মার্জিয়া ও বড় হয়ে ভাবি ভাবি মুখে খই ফোটাচ্ছে। সামান্য বড় বয়সে বড় বলে চিন্তা ভাবনা পাল্টাতে পারে না। দুনিয়ার জীবন আর কত দিন? হোক না বুড়ো স্বামী, তাতে কি? শাড়ি পরিয়ে আয়নার সামনে দাঁড় করাতেই রাইসার চোখ কপালে, কণ্ঠ নেমে এলো বিস্ময়কর ভাব। কিংকর্তব্য বিমূঢ় তার চাহনি। নিজেকে এমন ভাবে কোনোদিন আয়নায় দেখেনি। এত বড় আয়না দেখে মনে পড়ল তার রুমে ছোট্ট একটা হাতি একটা আয়না আছে।
যে সেখানে চোখ মুখও স্পষ্ট প্রতিফলিত হয় না। সৎমায়ের রুমে আছে ড্রেসিং টেবিলের সেই আয়নায় মুখ দেখার ক- সৌভাগ্য কেন? সেই রুমে প্রবেশের জন্য নিষিদ্ধ পল্লী যেন তার কাছে। সেখানে এত বড় একটা রুমে তাকে থাকার জন্য দিয়েছে। চোখ থেকে অজান্তেই ২ ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। হয়তো এই এক বেলার ভালোবাসার ভেতরটা স্বপ্নের জায়গা মনে হলো। বসার ঘরটা আজ একটু আলাদা রকম ব্যস্ত। পরিপাটি করে পাতা সোফাগুলোতে একে একে বসেছেন প্রতিবেশী মহিলারা। কারোর হাতে পানদানি, আর কারোর মুখে চাপা কৌতূহলের হাসি। ফিসফিস করে কথা চলছে, মাঝে মাঝে হালকা হাসির শব্দে ঘরটা ভরে উঠেছে। চোখগুলো বারবার দরজার দিকেই যাচ্ছে। যে মেয়েটিকে দেখতে এসেছেন সে কখন আসবে? ঘরের কোণে সাজানো ফুলদানি আর পরিষ্কার পর্দা যেন মুহূর্তের গুরুত্ব আরো বাড়িয়ে দিচ্ছে। একজন আরেকজনকে কানে কানে বলছেন, শুনেছি মেয়েটা খুব শান্ত। কেউ আবার মাঝে মাঝের কার চোখের চারপাশে দেখছেন। ঘর, আসবাব, পরিবেশ। চা আসতেই কথা একটু থেমে গেল, কাপের শব্দের নীরবতা ভাঙে। এই অপেক্ষার ভেতরেই জমে উঠেছে বউ দেখার সেই চেনা আবহ। একজন বলে উঠল, কি গো মেহরিমা ভাবি, কই তোমার ছেলের বউ? আর কত অপেক্ষা করাবে? আমাদের তো বসিয়ে রেখে মাজা ব্যথা ধরিয়ে দিলে। এদিকে তোমার ছেলের বউয়ের মুখ দর্শন করানোর ভাগ্য কি আছে আমাদের? সবাই আবারও ফিসফিস করে বলছে, দেখো গিয়ে, মেয়েটা হয়তো কালো, তাই এই চড়া মেকআপ করতেই এত দেরি হচ্ছে। কথাটা ধীরে হলেও মেহেরিমার সূক্ষ্ম কানে পড়ল। মুচকি হাসলো তার চাঁদের টুকরো বউকে কিনা মেকআপের আস্তরণ বলছে। তবুও সবার উদ্দেশ্যে বলল, আর ভাবিরা একটু অপেক্ষা করুন, এক্ষুনি আসবে। বলতে বলতেই চোখ পড়ল সিঁড়িতে। ওই যে আমার ছেলের বউ এসে গেছে। মেহেরিমার কথার তাক অনুযায়ী সবাই নজর রাখলো সিঁড়ি দিয়ে আসা, কপাল পর্যন্ত ঘোমটা দেওয়া লাল টুকটুকে শাড়িতে হেঁটে আসছে এক দৃষ্টিকাড়া পরী। সবার চোখ রসগোল্লার ন্যায় বড়, সাথে ঠোঁট খুলে হা হয়ে আছে। মেহরিমা হালকা কেশে সবার উদ্দেশ্যে জোরে বলল, তোমরা এভাবে হাঁ করে আছো কেন? মশা তো অনায়াসে মুখের ভেতরে যাবে। তাহলে মিষ্টি খাবে কি করে? সবাই চমকে যে যার মতো নড়ে চড়ে বসলো। এতক্ষণ অনেকেই অনেক কথা বলেছে, যার অল্প কিছুই মেহরিমা শুনেছে। নিজেদের কথায় নিজেরাই আরেকটু শক্ত রাখতে বলল, দেখো গিয়ে কত কেজি ময়দা মেখেছে, তাহলেই বুঝতে পারবে। তাল মিলিয়ে আরেকজন বলে, হ্যাঁ, আগে কাছে আসুক, তারপর দেখব কোনটা সত্যি কোনটা মুখোশ। রিনরিনে হেঁটে তাদের সামনে গিয়ে আলতো করে সালাম দিল। কাছাকাছি দুই একজন শুনল কিনা সন্দেহ। সামনের একজন সালামের উত্তর নিয়ে বসতে বলল। রাইসার হাত ধরে সোফায় বসালো। মার্জিয়া অনেকেই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে উঠল। তার মধ্যে কয়েকজন আছে যারা এর কথা ওকে লাগায়। গানেই তো আছে, এক জাতের নারী আছে শুধু পান খায়, এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায়। ঠিক সেই রকমই আছে কয়েকজন স্বভাব। একজন তো উঠে দাঁত বের করতে করতে রাইসার পাশে গিয়ে বসলো। তা তোমার কি নাম মেয়ে? জি, রাইসা। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। ঠিক তোমার মতোই। বলতে বলতে গালে হাত দিল। হাত টেনে সামনে রাখতেই হতাশ। সামান্য ক্রিমও মুখে লাগায়নি মনে হলো। হতাশ হতে রেগে নিজের হাত নিজের স্থানে গেল। ঠিক আগের ন্যায় ফিসফিস করে জবাব দিল, মেয়ে মেকআপ তো দূর, পাউডারও দিয়েছে কিনা সন্দেহ। সবার চোখে বিস্ময়। হাসি হাসি কয়েক কথা বলে ধরপড়িয়ে বের হলো। যাবার সময় কয়েকজন মেহরিমাকে বলল, তুমি তুই রত্ন পেয়েছিস রে মেহরিমা, যত্ন করিস। উত্তরে মেহরিমা শুধু হাসলো। ফিরে তাকালো সোফার এক কোনায় লেগে থাকা ভয় ভয় চেহারায় রাইসার পানে। সে মার্জিয়াকে বলেছিল যাতে কোনো প্রকার বাহিক্য আস্তরণ না লাগায় মুখে। তার ছেলের বই এমনিতেই চাঁদ, তাতে অন্য কিছু লাগিয়ে চাঁদের দাগ না লাগাতে। আর প্রতিবেশীরা কেমন সেটা জেনেই এই কাজ করা।
সকাল 10টা। মেহেরিমা নওয়ান খাবার টেবিলে খাবার পরিবেশন করে সবাইকে যেতে বললেন। মার্জিয়া রাইসাকে নিয়ে গেলেন খাবার টেবিলে। মাহতাব নওয়ান সকাল সকাল বেরিয়ে গেছেন অফিসে। বিয়ে নিয়ে ঝামেলার পর আর কিছু ভালো লাগছে না বিধায় অফিসে গেলেন। অফিসে কয়দিন যাবেন না বলেও ঠিক করেছিলেন। এমনকি ম্যানেজারকে সব দেখাশোনার জন্যও বলে রেখেছিলেন। হাসি হাসি মুখে খাবার বেড়ে দিয়ে রাইসার দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। রাইসা দোনমনো করে এক পায়ের ওপরে আরেক পা তুলে আঙ্গুল দিয়ে চেপে ধরেছে, কিন্তু কিছুই বলছে না। এমন নীরবতা দেখে মার্জিয়া বলে উঠল, কি হলো ভাবি, বসছো না যে? মেহরিমা নওয়ান তড়িৎ বেগে প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি এসব খাবার খাও না, পছন্দ হয়নি? সঙ্গে সঙ্গে রাইসা মাথা তুলল, না না আম্মু, এমন না। তাহলে কেমন? এইসব না খেলে বলো, আমি তোমার জন্য অন্য কিছুর ব্যবস্থা করি। রাইসার চক্ষু নিষ্পলক, এমন কথা যেন তার পৃথিবীতে অষ্টম আশ্চর্য থেকেও কম কিছু নয়। টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা মাছ মাংসের বাটি ভরা, যেখানে তার আপন বাড়িতে তার জন্য একটা ডিমও বরাদ্দ করা ছিল না। ভাগ্য ভালো হলে জুটত, নয়তো তাও না। সেই দিন গরম ভাতে পানি ঢেলে লবণ দিয়ে খেতে হতো। অনেক সময় লবণটাও মুখের সামনে থেকে কেড়ে নেয়। বলে, তো 2 দিনের পান্তা ভাতের লবণ হলে আমার এক পদের তরকারি হয়ে যাবে। পেটে ক্ষুধা থাকলে এমনিই গেল। এসব ভাবতেই কণ্ঠনালী কেঁপে ওঠে। নেভানো 2 আঁখি যুগল সাগরের ন্যাও ঢেউ খেলছে যেন অশ্রুতে। যেন পাতা পড়লেই গড়িয়ে যাবে বিশাল সাগরের মাঝে। মাথা নিচু করে বলল, না না, আমি খাচ্ছি। বলে খাবারের প্লেট নিয়ে আলতো করে মেঝেতে বসে পড়ল। মেহরিমা নওয়ান নিজেও বসছিলেন রাইসাকে বসতে বলে। নিজেও চেয়ারে বসতেই অবাক হলেন, সামনের চেয়ার ফাঁকা। এমা, তুমি এখানে কি করছো? মার্জিয়ার কথায় মেহেরিমা এগিয়ে গিয়ে দেখতে পেল রাইসা মেঝেতে জড়সড় হয়ে বসে আছে। সামনেই তার খাবারের প্লেট। তুমি নিচে বসেছো কেন? আমি নিচে বসেই খাই এমন। কি? তুমি নিচে বসে খাও, কিন্তু কেন? মার্জিয়ার কথায় রাইসা ইতস্তত করে বলল, আসলে আমার অভ্যাস হয়ে গিয়েছে তাই। তুমি বাড়িতে নিচে বসে খেতে। মেহেরিমা চোখে সন্দেহজনক চাহনি। জি, আমি নিচে বসে খেতেই আমার ভালো লাগে। মেহেরিমা ধমকে ওঠেন, ওঠো ওখান থেকে, চেয়ারে বসো। আর হ্যাঁ, বাবার বাড়িতে কি করেছো কি করনি এটা আমরা জানতে চাইবো না। এখন এটা তোমার স্বামীর বাড়ি, এখানে তোমাকে মাটিতে বসে খেতে হবে না। স্বামীর বাড়ি, কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। কোথায় সেই স্বামী যাকে বিয়ে করেছে কাল রাতে? না দেখেই তো যার কবুল পড়েছে, এক জীবন লিখে দিয়েছে যার নামে, সেই তো তাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে। সত্যি কি অভাগা, বিয়ের পর স্বামীর মুখদর্শনও পর্যন্ত হলো না। এতে অবশ্য খুশিও হয়েছে, বোনের হবু বরকে বিয়ে করা, এটা তো ইতস্ত লাগবেই। এই জায়গায় শান্তিটা থাকতো, এটা ভেবেই কেমন লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছে। দুপুরের রাস্তাটা যেন একটু ক্লান্ত আর নিস্তব্ধ হয়ে পড়ে। তপ্ত রোদ মাথার উপরে ছাপিয়ে এটা ছোট একটা ছোট্ট ক্যাফেতে ঢুকলো 3 জন যুবক। দুপুর দুটো, ভার্সিটি শেষ করে 3 যুবকের গন্তব্য কিছু খাওয়া। সেই সকালে একটু নাস্তা করে বেরিয়েছে, এখনো মুখে কিছু পড়েনি। জাহিদ চেঁচিয়ে বলল, ভাই, আমার ফোনটা অন্তত অন করতে দে। আমার চিন্তায় তোর বোন যদি হার্ট অ্যাটাক করে, আমি নিজেকে ক্ষমা করতে পারবি তুই তখন? ফাহিমেরও একই অবস্থা, নিজের সাথে সাথে বেচারা দুটোর ফোনও অফ করে ড্রয়ারে রেখে লক করে দিয়েছে। আর চাবি পকেটে নিয়ে আছে, পকেটে হাত দিয়ে যে চাবিটা নিবে তারও কোনো উপায় নেই। দুজনের ফোন নিয়েছে, তবে ফাহিমের চেয়ে জাহিদের একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ বেচারা প্রেম করে কিনা, প্রেমিকার সাথে কথা বলার তৃষ্ণায় যেন বুকটা হাহাকার করছে। এরকম পাষণ্ড মানুষ আগে সে দেখেনি। কত হাতে পায়ে ধরেছে 5 মিনিটের জন্য ফোনটা খুলে দিতে, প্রেমিকাকে জানিয়ে দিবে যে সে এখন ব্যস্ত আছে অথবা ফোন নষ্ট হয়ে গেছে, যাতে করে না ভুল বোঝে। কিন্তু মহারাজ বলে কথা, যার নাম যেমন তেজ, কাজের গুণও তেমন তেজ বহু গুণ বেশি।
জাহিদ অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, ভাই, তোর নামটা তেজ কে রেখেছিল রে? তোর তেজের কারণে প্রতিনিয়ত আমরা জ্বলতে থাকি। সূর্যের এত তেজও নেই। শীতের দিকে তোর তেজ দিয়ে দেশটাকে একটু বাঁচিয়ে রাখিস। শীতের কারণে যে হারে মানুষ মরে যাচ্ছে, অন্তত মানুষ বাঁচানোর এই কাজটা লাগলো তোর তেজ, এতে তোরও নেকি হয়ে যাবে। সেই একই দৃষ্টিতে চোখ দিয়েই যেন আস্ত একটা জাহিদকে গিলে খাবে তেজ। জাহিদ ভয়ে ভয়ে বলল, দেখ, এভাবে তাকাবি না, আমার ভয় লাগে। কিন্তু নিজের জন্য নয়, তোর বোনের জন্য। বেচারা বিয়ের আগেই বিধবা হলে সাদা শাড়িতে থাকবে, সেটা তুই দর্শন করবি। এরকম ফাজলামি তেজের বিরক্তি চলে এলো। রেগে বলল, চুপ করবি? লম্বা ধমকে ফাহিম কাচুমাচু হয়ে বলল, তুই এভাবে বলছিস কেন? দেখ না, বেচারা প্রেমিকের হৃদয় এতে আঘাতপ্রাপ্ত হচ্ছে। করতে দে না একটা ব্যাস। আর পারল না বলতে। এর আগেই তেজের ধারালো হুংকার ছড়ল, আর একটা কথা বললে তোদের এক লাথি দিয়ে রেস্টুরেন্টের বাইরে ফেলে আসব। তেজের চিৎকারে ক্যাফেতে বসে থাকা আশেপাশের লোকগুলোও কেমন অবাক হয়ে চেয়ে আছে। ভেবে পাচ্ছে না এটা কি কোনো বড় সড়ো মাফিয়া নাকি। কিছুক্ষণ স্তব্ধতা চলল। চোখের সামনে মোড়ক পোলাও দেখে ফাহিম কারোর দিকে তাকালো না, গপ গপ করে খেতে লাগলো। ফাহিমের এমন খাওয়া দেখে তেজ ভুরু কুঁচকালো। জাহিদ চোখ ছোট ছোট করে বলল, তুই হাত ধুয়েছিস? ফাহিম মুখে খাবার তুলতে তুলতে হাত থেমে গেল। আসলেই সে হাত ধুয়েছে কিনা তার নিজেরই মনে নেই। পেটের জ্বালায় সামনে খাবার দেখতে পেয়েই শুরু করেছে খাওয়া, অথচ কিছু ভাববার সময় নেই তার। কিন্তু এদের সামনে তো বলা যাবে না। কনফিডেন্স নিয়েই বলো, দেখে হাত ধুতেই হবে এমন না। আমি এমন কিছু ধরিনি যে হাত ধোয়া আবশ্যক, বুঝলি? মাথায় মুছলেই হয়। একটা কথাই আছে, জানিস, আমার দাদি বলতো, দাদা শালা দাদা শালা কলার পাতা কাটতে গিয়েছে, আর তুই মাটিতেই ভাত দে। এর এর থেকে কি বুঝতে পারলি? ক্ষুধার চেয়ে বড় কিছু নেই। বলেই পূর্বের ন্যায় খেতে শুরু করলো। জাহিদ হো হো করে হেসে উঠতেই তেজের দিকে নজর গেল। মুহূর্তেই মুখটা বন্ধ করলো, সাথে হাসির আওয়াজও থেমে গেল। খাওয়ার মাঝে হঠাৎ সামনে একটা মেয়ের দিকে নজর গেল। ফাহিমের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ভুরু গোটাতে মেয়েটা ইতস্তত হয়ে আশেপাশে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জাহিদ দাঁত কেলিয়ে বলল, কি দেখছিস? ফাহিম লাজুক হওয়ার ভান করে বলল, দেখে দেখ দেখে মেয়েটা আমি মনে হয় পছন্দ করেছে। আমার দিকে তাকিয়ে কেমন হাসছে আর লজ্জা পাচ্ছে। মুহূর্তেই ফাহিমের সমস্ত চিন্তা ভাবনা মাথায় ঝাড়ি মেরে জাহিদ বলল, মেয়েটা তোকে পছন্দ করেছে? আজকাল তুইও মেয়েদের পছন্দের লিস্টে জায়গা পাচ্ছিস? শালা তুই যে হারে খাচ্ছিস, তোর গালে পোলাও লুকোচুরি করছে, আর মেয়েটা সেটাই দেখে হাসছে। হাদারাম কোথাকার, বলে কিনা ওর প্রেমে পড়েছে। ফাহিমের চেহারা দেখার মতো ছিল। বেচারা তাড়াহুড়ো করে খিদের জ্বালায় রাক্ষসের মতো খেতেই এমন কাণ্ড। লজ্জায় মুখটা জ্বলে যাচ্ছে মেয়েদের মতো। এদিকে খাওয়া শেষ হতে বিল দিয়ে বেরিয়ে আসলো তিন বন্ধু। গাড়িতে উঠে বসতেই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে যাত্রা শুরু করলো। তেজ, তোর কি হয়েছে? বললি না যে? হুট করে এত ভোরেই বা কেন আসলি? তোর তো গ্রামে যাওয়ার কথা ছিল। আন্টি ফোন করলে তুই তো আমাদের সামনেই চলে গেলি। আবার সকাল না হতেই চলে আসলি। আবার নিজের সাথে নিজেই আমাদের ফোনটাও বন্ধ করে রেখেছিস। আঙ্কেলের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমরা কথা বলে দেখব। ফাহিমের কথাই মনে পড়ল রাতের কথা। তার মা তাকে কত কি বলে গ্রামে নিয়ে বিয়ের জন্য জোর করেছে। বেরিয়ে আসতে চাইলে নিজের মরা মায়ের মুখের দিব্যি দিয়েছে। তেজও কিছু বলতে পারেনি। নিজের বাড়ি হলে ভাঙচুর করে শেষ করে দিত। গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে মেহেরিমা নওয়ান ও মাহাতাব নওয়ান ছেলের বিয়ের জন্য জাল ফেলে রেখেছে। তেজ জানতো না, তাহলে এমন জালে ফাঁসতে নিজে থেকেই এগিয়ে যেত না।
এমন পরিস্থিতিতে জোর করে বিয়ে হলেও যখন জানতে পারে সেই মেয়েটা পালিয়ে গেছে, তার জায়গায় তার ছোট বোনের সাথে বিয়ে হলো, তখন মেজাজ আরো তুঙ্গে। সে কি খেলার পুতুল নাকি? একটা হচ্ছে না বলে আরেকটা নিচ্ছে। সেই মুহূর্তেই বেরিয়ে গেছে, আর যোগাযোগের করতে কেন যেন যেন না পারে, তার ফোনও অফ করে রেখেছে। তার উপরে ফাহিমের এমন কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল। রক্ত চক্ষুতে তাকাতেই দুজনের দমে গেল। তবে এবারে শান্ত হতে পারল না, মিনমিনিয়ে বলে উঠল, জাহিদ, আরে কি সমস্যা? না বলে কিভাবে সমাধান হবে বল? তুই কিছু বলছিস না কেন? জোরে একটা ব্রেক কষতেই দুজনে সিট থেকে হেলে এগিয়ে গেল। আর একটু হলেই দুজনের দম বেরিয়ে যেত। ভাগ্যিস কপাল ভালো যে দুজনেই পেছনের সিটে বসেছে, নয়তো আজ তেজের হাতেই ওদের জীবনের তেজ নিভে যেত। মুখে মুখে বিড়বিড় করে বলল, এই তেজপাতাকে যেদিন সুযোগ পাবো সেই দিন ব্লেন্ডারে একেবারে সর্বোচ্চ স্পিডে ব্লেন্ড করব। শালা থুকু, সুমন্দি আমাদের জীবনটাই তেজপাতা করে দিল। ফাহিম মাথায় হাত বুলিয়ে দিল জাহিদের। ওর অবস্থা ভেবেই হাসি পাচ্ছে। মুখ চেপে বলল, দুঃখ পাস না দোস্ত, ওর সাথেই তোকে চলাফেরা করতে হবে। তেজপাতার বনের ওপরে যখন ফিদা হয়েছিস, তখন তো সারা জীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ওকে সহ্য করতে হবে। তোর জন্য দোয়া রইল, যেন ভালোভাবে আগামী আগামী দিন চলতে পারিস তেজপাতার সাথে দারুচিনি হয়ে। তোরা দুইটা যদি এই মুহূর্তে মুখ বন্ধ না করিস, গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। মেয়েদের মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবি না আমার সামনে। আরে আমাদের কথা এক ঘুষিতে ওদের মুখের নকশা যদি না পাল্টাতে চাস, শেষবারের মতো বলছি চুপ থাক। ভয়ে দুজনেই চুপ মেরে গেল। 10টা বাজতে বাজতে মার্জিয়া রেডি হয়েছে। আজ তার ভার্সিটি আছে, আর সেখানে গেলেই বুঝতে পারা যাবে তার ভাই কোথায় আছে। কারণ তেজের বন্ধু জাহিদের সাথে তার প্রেম ঘটিত জটিল সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, 3 বন্ধুরই ফোন অফ, তাহলে খুঁজতে বের করবে কি করে? আর যদি তারা ভার্সিটিতে নাও আসে, তখন ভাবতে ভাবতে কেমন যেন মাথা ধরে এলো। তখন 1 কাপ চা সামনে ধরলো রাইসা, আলতো করে জিজ্ঞেস করলো, আপু চা খেয়ে নিন। ভাবি, তুমি কেন চা করতে গেলে? রাইসা মাথা নত করে বলল, কেন আপু, আমার হাতের চা খারাপ হয়? মার্জিয়া তৎক্ষণাৎই বলল, আরে কি বলছো ভাবি, তুমি জানো তোমার হাতের চাটা যে একবার খাবে সে তোমার চায়ের প্রেমে পড়তে বাধ্য, সাথে আস্ত তুমিটার প্রেমেও পড়বে। তুমি কিন্তু সবাইকে চা করে খাওয়াবে না, শেষে আমার ভাইয়ের ভাগ অন্য কেউ বসাতে চাইবে। রাইসা এইবার একটু লজ্জা পেল, যদিও রাইসা সত্যি অসাধারণ চা রান্না করে। সৎ মায়ের ঘরে সেই ছোট থেকে রান্না করতে করতে রান্নার হাত পাকা হয়ে গেছে। রইল বাকি ঘরের কাজ, সে সব কিছুতেই পটু, শুধুমাত্র চঞ্চল নয়। এইটুকু বয়সেই যেন বয়স্ক মানুষের মতো মুখ মলিন করে থাকে, চেহারায় হাস্যোজ্জ্বল কোনো ছাপ নেই, কেবলই যেন পুরোটাই আহাকারে ভরা, পুরো দেহ যেন নিভে যাওয়া প্রদীপের শিখা। মার্জিয়া চা শেষ করে যেতে যেতে বলল, ভাবি আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি বাড়িতে ভালোভাবে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে রাইসা যখন রুমের দিকে যাচ্ছিল, মেহরিমা নওয়ান সোফায় সোফায় ডেকে নিজের পাশে বসালেন। মেয়েটা কাচুমাচু হয়ে বসেছে, 2 হাত কোলের উপরে রেখে 1 হাত দিয়ে আরেক হাত খুঁটিয়ে যাচ্ছে। মস্তিষ্ক তার সর্বদা নিচু। এটাকে ভদ্রতা বা ভয় দুটোই বলা চলে। মেহরিমা নওয়ান রাইসার কোলের ওপর থেকে 2টো হাত নিজের কাছে নিয়ে বলল, তারপর নিজের দিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ? রাইসা কিছু বলার মতো পরিস্থিতিতে নেই, তার সত্যি ভয় ভয় লাগছে। মেহেরিমা নওয়ান মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলেন, মাকে কেউ ভয় পায়? তড়িৎ বেগে নেত্র যুগল শাশুড়ির দিকে করলেন। পুরো মুখটা যেন আপন মায়ের মতো মায়া লাগছে। কাঁপা কাঁপা স্বরে বলল, আমি আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি?
বলতে দেরি হলো মেহেরিমা নওয়ান ১ সেকেন্ডও লাগলো না রাইসাকে নিজের বুকে জড়িয়ে ধরতে। তার সৎ মাকেও বলেছিল একটিবার জড়িয়ে ধরবে, কিন্তু দূর ছাই করে ঠেলে দিয়েছে দরজার চৌকাঠ থেকে। এ কেমন অদ্ভুত অনুভূতির সম্মুখীন! রাইসার চোখ থেকে ছলছল করে গড়িয়ে পড়ল জল, হারিয়ে যাওয়া কিছু অনুভূতি ফিরে পাওয়ার জন্য। মেহেরিমা নওয়ানের গায়ের গন্ধটা যেন তার অতীব কাছের মনে হলো। এই সুবাসে সে নিজের মাকে পেল। মেহরিমা নওয়ান রাইসার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তোমার কি মন খারাপ করছে মায়ের জন্য? উত্তরে রাইসা হ্যাঁ সূচক ইঙ্গিত দিল। বুকে জাপটে ধরে কবুতরের ন্যায় ও কবুতরের ছানার মতো লুকিয়ে রইল রাইসা। এই প্রশান্তি যেন শেষ হবার নয়। মেহরিমা নিজেও আরেকটি মেয়ের মা হলেন। পুত্রবধূ কি মা হতে পারে না? অবশ্যই পারে। নিজের হাতে গড়ে নিলে রাস্তার সাদা পাথরকেও কোটি টাকার হীরা মনে হবে। এতে সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির ওপরে, সে কিভাবে যত্ন করে আগলে নিচ্ছে, আর কে অবহেলায় ছুঁড়ে ফেলছে। বিকেলের দিকে সোফায় বসে আছে মার্জিয়া রাইসা। মার্জিয়া অনেক চেষ্টা করেও অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো খোঁজ পায়নি তেজের। পাবে কি করে? সে নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করা অতীব সহজ নয়। মেহেরিমা নওয়ান তেজের তেলের বোতল এনে সোফায় বসলেন। অর্গানিক হেয়ার কেয়ার। মার্জিয়াকে তিনি সর্বদাই চুলে তেল লাগিয়ে দেয়। মার্জিয়া তেল দেখলেই নাক সিটকায়, অথচ রাইসা যে কিনা মাসে একবার সুযোগ পেত চুলে তেল দেওয়ার জন্য, তাও নাবিলা বেগম মেপে দিতেন। যা দিত ওই দিয়ে হলেও হলো, না হলে পানি মিশিয়ে দিতে বলতো। এমন নিচু আর বেদবাক্য ছিল। আর কি করার! তেল না দেওয়ায় মাথা ব্যথা প্রচন্ড প্রকারে বেড়ে যায়। এদিকে কত যত্ন সহকারে মার্জিয়ার মাথায় তেল দিচ্ছেন মেহেরিমা নওয়ান। ভাবনার মাঝেই ছেদ ঘটল মেহরিমা নওয়ানের কথায়। এসো, তোমাকেও তেল লাগিয়ে দেই, এই তেল দিয়ে চুল বড় হবে। রাইসা যেন কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে। এই কথা শুনে কি হলো, তার মাথায় শ্যাম্পু করা নেই? তোমার মাথায় শ্যাম্পু করা নেই? হকচকিয়ে উত্তর করল, জি, সেই দিন সানজিদার বিয়ে উপলক্ষেই রাইসা মাথা শ্যাম্পু করেছিল। রাইসাকে কাছে বসিয়ে যখন ওড়নাটা মাথা থেকে নামাতে বললেন, রাইসা তখন মাথার ওড়নাটা নামিয়ে কাঁধে করে রাখা লম্বা লম্বা মতো হাত খোপা খুলে দিল। মুহূর্তেই পৃষ্ঠদেশে গড়িয়ে পড়ল তার কেশ। তবে সোফাতে পড়েও চুল জট লেগে আছে, কারণ সম্পূর্ণ চুল মুক্তি পায়নি বন্ধন থেকে। মেহরিমা নওয়ান পিঠের চুলগুলো আলতো হাতে উঁচু করতেই গড়িয়ে পড়ল ফ্লোরে। স্তব্ধ হয়ে বলে উঠল, এ কি! রাইসা ভয় পেয়ে চটজলদি উঠে দাঁড়াতেই সমস্ত কেশ যেন সমানভাবে ছড়িয়ে রইল, পায়ের পাতায় কিছু ওপর পর্যন্ত। তৎক্ষণাৎই জ্ঞান হারিয়ে ফেললেন মেহেরিমা নওয়ান। ভয়ে রাইসা কাঁপা কাঁপা স্বরে বলল, আম্মু, কি হলো আপনার? মার্জিয়াও দ্রুত মায়ের কাছে এসে বসল। আম্মু, চোখ খোলো। ধাক্কাধাক্কি করে ও যখন লাভ হলো না, তখন রাইসা টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিল মার্জিয়াকে। মার্জিয়া চোখে মুখে পানির ছিটা দিতেই তড়াক বেগে চোখ খুললেন। সামনে এলোমেলো চুল রাইসার চোখে মুখে পড়ছে, আর রাইসা মেহরিমা নওয়ানের দিকে ঝুঁকে পড়েছিলেন। তখনই আবার রাইসার পানে ভালো করে দৃষ্টি দিয়ে ফের জ্ঞান হারালেন তিনি। এই দুইবার জ্ঞান হারিয়ে ফেলার পর রাইসা আর মার্জিয়া দুজনেই ভালো করে সোফায় শুইয়ে দিয়েছেন। রাইসা রান্নাঘর থেকে সরিষার তেল এনে হাতে পায়ে মালিশ করে দিল। এত কিছুর মাঝে মার্জিয়া মাত্রই লক্ষ্য করলো রাইসার চুলের দিকে। তার মাথা প্রায় চক্কর দেওয়ার মতো পরিস্থিতি। সেও যে অজ্ঞান হয়নি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মার্জিয়া অবাক সুরে বলল, তোমার চুল এত বড় কিভাবে করলে ভাবি? রাইসা থতমত খেয়ে গেল। এ কেমন কথা?
চুলের সাথে যুদ্ধ করে চুল বড় করেছে নাকি? এমনি সৎ মায়ের কথা শুনে প্রায় ১ হাত মতো চুল দুই মাস মতো কেটেছিল ২ মাস মতো। এতেই চুল আবারও ১ হাতের চেয়েও বড় হয়ে গেছে। আর এইদিকে মার্জিয়াকে তার মা কত কিছু মাখিয়ে দেয়, অথচ তার মনে হয় ১ ইঞ্চি পরিমাণও চুল লম্বা হয়নি। সব পরিশ্রমই বৃথা। যদিও কোমর সমান চুল আছে মার্জিয়ার, তবুও তার শখ তার মায়ের মতো চুল যেন লম্বা হয়। মেহেরিমা নওয়ানের মায়ের মাথায় ছিল এমন চুলের রাজত্ব। রাইসার মাথায় এমন একই চুল দেখে কিছুটা বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তার মা আর পৃথিবীতে বেঁচে নেই। এমনি হয়েছে আপু, মাশাআল্লাহ। আমার ভাবি সব দিক থেকে ১০০ তে ১০০। একদম খায়রুল লোক এস ভাবি। রাইসা একটু ইতস্ত হলো। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে মেহেরিমা নওয়ান জায়নামাজ ছেড়ে চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো। টেবিল থেকে ফোনটা হাতে একবার কল করতে রিং হচ্ছে। মুহূর্তেই একটু আনন্দ হলো। মূলত একটা কাজেই ফোনটা চালু করেছিল তেজ। তখনই মায়ের নাম্বার থেকে আসা কল দেখে কপাল গুটালো। ধরবে কি ধরবে না ভেবেই রিসিভ করে কানে দিল। তেজ কিছু বলবে তার আগে ওপাশ থেকে তুফানের মতো বলতে শুরু করলো, দেখ বাবা, তুই সেই বিয়ে বাড়ি থেকে চলে গেলি, কোথায় আছিস না আছিস একটা খোঁজও দিলি না, ফোনটাও অফ করে রেখেছিস। ওই দুটো বাদরেরও ফোন অফ যে তোর খোঁজ নিব ওদের থেকে। তুই বাড়িতে ফিরে আয় বাবা, দয়া করে মায়ের উপরে রাগ করে থাকিস না। তুই এভাবে বাড়ি ছেড়ে থাকলে আমার অনেক কষ্ট হয়, একটা মাত্র ছেলে, ফিরে আয় বাবা। তেজ শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেন? দেখ, যা হবার তা হয়েছে। এটা তো আমরা পাল্টাতে পারবো না। আর তোর সাথে যার বিয়ে হয়েছে সেই মেয়েটি খুব কথাটা সম্পূর্ণ করার আগেই তেজ তার মতো করে চেঁচিয়ে উঠল, মা, তোমরা বিয়ে করে আমার সাথে যা গেম খেলেছ, আমি আর তোমাদের কোনো কথাই শুনতে রাজি নই। আমি আর ওই বাড়িতে ফিরবো না, রাখছি। কান থেকে ফোনটা সরাবে পথিমধ্যে মেহরিমা নওয়ান জোরে জোরে কাঁদতে শুরু করলেন। তুই এইভাবে আমাকে বলতে পারলি? যা, তোকে আর ফিরতে হবে না। আজ থেকে তুই জানবি তোর মা মরে গেছে। আমার একটা সন্তানও আর নেই। আর তুই তোর মতো থাক। ২টা দিন কিভাবে কাটিয়েছি আমি জানি। আমার আপন বলতে কেউ নেই। আমার কথা কেউ শোনে না। তেজ দীর্ঘশ্বাস ছাড়ল। তার মা ঠিক এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা দিয়েছিল। তোমার নাটক হয়ে গেলে আমি কাজের কথায় আসি। মেহেরিমা নওয়ান চুপ করে নাক টানলেন শুধু। ওপাশ থেকে তার ছেলে বলল, আমি বাড়িতে আসবো, তবে একটা শর্ত আছে। ছেলে ফিরবে এই খুশিতে যেন দেহে প্রাণ এলো। বল কি শর্ত? ওই মেয়েটা কি তোমাদের সাথে এসেছে? কথার অর্থ বুঝতে না পেরে বলো, কোন মেয়ে আমাদের সাথে আসবে? তেজ চেঁচিয়ে বলল, যেই বোঝাকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দিলে। মেহরিমা নওয়ান স্তব্ধ হয়ে গেলেন। তার ছেলের যে বিয়েটা এভাবেই অস্বীকার করে বিয়ের বিরুদ্ধে যাবে, এটা ভাবতে পারেননি। কি বলছিস তুই? মেয়েটা তোর স্ত্রী হয়, আর তোদের বিয়ে হয়ে গেছে। এখন মেয়েটাকে কি রেখে আসবো? মায়ের কথাই বুঝতে পারলো মেয়েটাকে বাড়িতেই এনেছে। আমি কোনো স্ত্রী মানি না। সে যদি ওই বাড়িতে থাকে, আমি ফিরবো না। তোমরা যে জোর করে আমাকে বিয়ে দিয়েছ, আশা করি আমার উপর আর কোনো বিষয় নিয়ে জোর খাটাতে পারবে না। রাজি থাকলে আমাকে জানিও। কিন্তু মেয়েটাকে কি করে রেখে আসবো? তুই এমন কঠোর হোস না বাপ, মানুষ খারাপ বলবে। মেয়েটা যদি ফিরে যায় তো আমাদের অসম্মান হবে। তার সাথে মেয়েটার হাজার কটু কথা শুনতে হবে। গ্রামের লোকেরা ছি ছি করবে। মায়ের কথায় তেজ বিরক্ত হলো। যেইটা বলেছ সেটাই নাকি পারবে না? তাহলে আমি বাড়িও ফিরব না। আর সেই একই ভঙ্গিতে কেঁদে উঠলেন মেহরিমা। তেজ যতই কঠোর হোক না কেন, এই মায়ের কান্না দেখে আর কিছুই বলতে পারে না। তুমি কান্না থামাও না মা। মেয়েটাকে বারণ করবে সে যেন কখনো আমার সামনে না আসে। যদি আসে তো সেই দিনই আমার ওই বাড়িতে শেষ দিন বলে রাখলাম। মেহেরিয়া বেগম যেন রাজি হলেন। আগে ঘরের ছেলে ফিরুক,
পরে না হয় দেখা যাবে। আর তেজ তো বাড়িতে থাকেই না খুব একটা। সেই সময় না হয় রাইসাকে রুম থেকে বাইরে বেরোতে বারণ করবে। মেয়েটাকে ভালো করে বললে ও ঠিকই শুনবে। ঠিক আছে, আমি কালকে যাব, বলেই ফোনটা কেটে দিল তেজ। আর কিছুই ভালো লাগছে না তার। রাত বাজে 11টা। সবাই খাবার খেয়ে নিজ রুমে চলে গেছে। আর রাতের আকাশ বড্ড রঙিন লাগে তাদের কাছে, যাদের আপন বলতে কেউ নেই। এই তো কিছু আগে তার শাশুড়ি বলে গেছেন তার ছেলে যখন বাড়িতে থাকবে সে যেন রুম থেকে বের না হয়। যদি খুব অনুনয় বিনয় করে বলে গেছেন, যদিও এতে কোনো আদেশ নিষেধ ছিল না, মমতায় ভরা ছিল, যেখানে এক মায়ের অনুরোধের সুর প্রতিধ্বনি হয়ে তার কানে খেলে যাচ্ছে এখনো। রাইসা সুন্দর মতো করে আশ্বস্ত করেছে তার ছেলে যখন বাড়িতে থাকবে সে রুম থেকে বের হবে না। এই 2 দিন তো দেখেছে এই ছেলে ছাড়া মায়ের বেদনা। তিনি এই নিয়ে কিছু বলতো না রাইসাকে। রাইসার পরিবারের জন্য এরকমটা হয়েছে। তবুও তিনি ঠোঁটের জোড়া খোলেননি। কত নরম স্বরে কথা বলছে, মা বলে ডাকতে বলছে, মায়ের মতো জড়িয়ে ধরতে চেয়েছে। এই তো জ্ঞান ফেরার পর জড়িয়ে ধরে কত কাঁদলেন নিজের মায়ের কথা মনে করে। আবার চুলে সুন্দর মতো তেল লাগিয়ে দিলেন। সুখে থাকার জন্য আর কি চাই। এভাবেই বাকি জীবন কাটিয়ে দিবে। হঠাৎ করে গলা শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। টেবিলের ওপরে পানির জগ ছিল, কিন্তু পানি শেষ হয়ে গেছে। মন খারাপ করে ওভাবে শুয়ে পড়তে চাইল, কিন্তু এত পরিমাণে তৃষ্ণা পেয়েছে যে বাধ্য হয়ে দরজাটা খুলে নিচে আসলো। বসার ঘরের লাইটটা অফ, সিঁড়িতেও অন্ধকার। ভয়ে ভয়ে দোয়া পড়তে পড়তে নিচে নেমে গেল। অচেনা বাড়ি, সবে 2 দিন কাটালো এই বাড়িতে। চারিদিকে অন্ধকার দেখে আবারও ভয় জেঁকে বসলো। এমনিই তার ভূতের ভয় করে। ভয়টা অবশ্য ছোট থেকেই। তার সৎ মা ভূতের ভয় দেখিয়ে দেখিয়েই কাজ করে নিত। তাকে ভূত এসে গিলে খাবে এমন ধরনের কথাও বলেছেন। তাই সেই ভয়ে দিন দিন এমন নিমরা, অর্থাৎ এক প্রকার নির্বাক হয়েছে। প্রয়োজনের বেশি একটা কথাও বলতে ভয় পায়। স্কুলে থাকতে তাকে নিয়ে কত যে রসিকতা হতো তা সেই জানে। সবাই এক নামে এই স্কুলে ভিতর ডিম বলেই চিনত। এক পা করে সিঁড়ি দিয়ে নেমে যখন রান্নাঘরে প্রবেশ করলো, দেখলো সে ব্যতীত সেখানে আরো একজন আছে। ফ্রিজ খুলে কি যেন খুঁজে চলেছে। রাইসা একবার ভাবলো চোর নাকি, পরে মনে হলো দারোয়ান আছে গেটে, তাহলে চোর আসবে কি করে। বিশাল দেহের পেছনে শুধু দেখতে পেল হঠাৎ করে ছায়াটি। পেছনে ফিরতে ভয়ে বলে উঠল, ভূত, ভূত। কথাটা অবয়বটির কানে যেতেই আরেক অবয়বটি থেকে দ্রুত বেগে এসে রাইসার মুখ ধরে দেওয়ালে চেপে ধরলো। ফ্রিজের আলোটুকুই ছিল যা ফ্রিজ বন্ধ করার সাথে সাথেই অন্ধকারময় হতে লাগলো। আর অবয়বটিকে নিজের দিকে ফিরতে দেখে রাইসা ঘাবড়ে ভূত বলে উঠল। অবশ্য তার গলার যে আওয়াজ, তাতে শুধু কাছে থাকলেই তবেই শোনা যাবে। জীবনে যে জোরে কথা বলে উঠতে পারেনি, তার গলায় মরে গেলেও জোরে চিৎকার আসবে না। ছায়াটি অন্ধকারেই কেমন যেন চেপে ধরে আছে মুখ। রাইসা ভয় বুকে ধড়াস ধড়াস করছে। এই শব্দ যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। হাত পা থরথর করে কেঁপেই চলেছে। কাউকে ডাকবে তারও উপায় নেই, মুখটা বন্ধ করে দিয়েছে। ভয়ে এমন অবস্থা হয়েছে, এই বুঝি জ্ঞান হারালো। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে গল্পটি কেমন লেগেছে আপনাদের জানি না, তবে কিন্তু গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, গল্পটি ভীষণ ভীষণ রোমান্টিক। একটা এতিম মেয়ে, স্বামীর কাছে অবহেলিত। এর মতো দুঃখ কষ্ট হয়তো বুঝি আর থাকতে পারে না। আশা করি গল্পটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে হবে। আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে, যাতে করে পরবর্তী অংশ দিতে আগ্রহী হই। না হলে এখানে কিন্তু শেষ করে দেব। আল্লাহ হাফেজ।